কথাই বলবো না আর তোমার সঙ্গে কোনোদিন এটা নিয়ে কথা বলবো না, আপনার সঙ্গে আর কোনোদিন কথা নেই, আমরা এইরকম লেভেলে ঝগড়াঝাটি করছি। তুই আমার সঙ্গে ব্রেকআপ করবি, যা, আমি তোর সঙ্গে ব্রেকআপ করলাম। অভিনয় জগতে আসার গল্পটা একটু শুনতে চাই। মাঝে মধ্যে বছরে একটা দুইটা কাজ করতাম, সেটা টেলিভিশনের পর্দায় আসতো এবং হারিয়ে যেত। আপনার মুখে ওসিম মাহফুজের একটা ডায়লগ আমরা একটু শুনতে চাই। আমি সুখের বিনিময়ে মৃত্যুকে বেছে নিয়েছি। মীর রাব্বি কি প্রেম করছেন? প্রেম করতে চাই, প্রেমে থাকতে চাই। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। ভালোবাসা মানে সবকিছু, জীবনের সবকিছু। আপনার কোনো কো অ্যাক্ট্রেস দেখে বলে না যে এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো? এখনো বলেনি। কিল, ম্যারি, ফ্রেন্ড, এই তিনটাতে তিনজনকে চুজ করবেন, কাকে কেন কোনটাতে তিনজনকে এক রাখবেন? জিনিস করা যাবে না? এটাই গেম। আমি বাংলাদেশের সব পরিচালকের প্রয়োজন হয়ে উঠতে চাই একজন অভিনেত্রী। উনি কোনো একদিন আমাকে ইনবক্সে জাস্ট লিখেছিলেন যে নিজের কণ্ঠের যত্ন নেবেন। নিজের কোন কাজটা নিয়ে রিগ্রেট ফিল হয় যে আমি এই গল্পটাকে যেভাবে বা চরিত্রটাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, বা পুরো গল্পটাই সেভাবে সাজানো হয়নি? আমি ভীষণ রিগ্রেট করি যে এই কাজটা না করলেই পারতাম, বা কোন কাজটা? এত বাজে অ্যাক্টিং করেছি আমি, এত জঘন্য, এটা না করলেও পারতাম। দর্শক আমাদেরকে ভালো না বাসলে, আমাদের কাজ না দেখলে, আমাদেরকে পছন্দ না করলে আমাদের কোনো অস্তিত্বই নেই। জেমস ভাই শুধু মানে সঙ্গীত না, বাংলাদেশের পপ কালচারের একজন আইকন হিসেবে যেই একজন আমরা যে সুপারস্টার বলি বা একজন স্টার বলি, সেটা বলতে যা বোঝায় সেটা তিনি হয়েছেন। এবং আমি জানি না যে আরেকটা জেমসের মতো স্টার আর কোনোদিন হয়ে উঠবে কিনা। আমরা জিন্স, বুট, সাদা পাঞ্জাবি পরে ঘুরতাম ওনার কনসার্টে যাওয়ার জন্য, ওনার কনসার্টে যেতাম। আমি যখন অনুষ্ঠান করব বা করতে হবে তখন বাইরের আর কোনো কিছুই ম্যাটার করবে না। আমি কেমন আছি, আমার শরীর ভালো কি খারাপ, কোনো কিছু আর ম্যাটার করে না। আপকামিং ফিফাতে আপনি কাকে সাপোর্ট করছেন? অফকোর্স ব্রাজিলকে সাপোর্ট করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শোবাজ। আপনাদের সঙ্গে আছি আমি মেহজাবিন রিদি, অ্যান্ড আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যাকে অভিনেতা, ভয়েস আর্টিস্ট কিংবা আরজে যে নামেই ডাকুন না কেন তার কণ্ঠের প্রেমে পড়তে আপনি বাধ্য। মীর রাব্বি, কেমন আছেন? ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ ডাকবার জন্য। আমি তো ইন্ট্রোতে আপনাকে নিয়ে অনেকগুলোই পরিচয় দিয়েছি, আপনি নিজেকে পার্সোনালি কোন পরিচয় পরিচিত করতে বেশি পছন্দ করেন? আমি মনে করি যে একজন শিক্ষানবিশ অভিনয় শিল্পী যে অভিনয় শিখবার চেষ্টা করছে। পরিচিতি নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আমি জিজ্ঞেস করব যে আপনি কি নিজেকে গুগলে কখনো সার্চ করে দেখেছেন যে আসলে মানুষ আপনাকে নিয়ে কি কি সার্চ করে? না, কখনোই চেষ্টা করেননি? কখনো করা হয়নি। কি সার্চ করে মানুষ গুগলে? আপনি দেখবেন মানুষ আপনাকে নিয়ে কি কি সার্চ করে। I'll do that. মীর রাব্বি নাটক, মীর রাব্বি এজ, মীর রাব্বি হাইট। হাইট? ইয়েস। আপনার হাইট কত বাই দ্য ওয়ে? 5, 10.5, 11 এরকম। আচ্ছা, আপনার ছেলেবেলা কোথায় কেটেছে এবং পড়াশোনা কোথায় করেছেন? ছেলেবেলা কেটেছে আমার ঝিনাইদহ শহরে, আমার প্রিয় শহর, আমার জন্ম বেড়ে ওঠা ঝিনাইদহ শহর। এবং শুধু শহর না, শহরের সঙ্গে আমার কাছে মনে হয় যে সময়টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি সামহাও যেই সময়টা বেড়ে উঠেছিলাম সেই সময় আমাদের শহরের এনভায়রনমেন্টে অন্যরকম ছিল, মানে ভীষণ কালচারাল ফ্রেন্ডলি। নাটক হচ্ছে, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হচ্ছে, নাটকের শোজ হচ্ছে, খেলা হচ্ছে। তো এরকম একটা হ্যাপেনিং একটা সময়ে এরকম একটা শহরে বেড়ে উঠেছি। তো ঝিনাইদহ আমার খুব প্রিয় শহর, আমার জন্মস্থান, সেখানে বেড়ে ওঠা। আর পড়াশোনা ঝিনাইদহতে শুরু, তারপরে তো আস্তে আস্তে ঢাকা কলেজে। সেই ছোটবেলা থেকেই আপনি তাহলে বিভিন্ন আর্টিস্টিক জিনিসের সাথে যুক্ত ছিলাম। সেখান থেকে অভিনয় জগতে আসার গল্পটা একটু শুনতে চাই। আমি অনেক ছোটবেলায় যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের একটা প্রোডাকশন হচ্ছিল গণশিল্পী তখন ভীষণ জনপ্রিয় এবং খুবই অ্যাক্টিভ একটা থিয়েটার প্ল্যাটফর্ম। তো গণশিল্পীর একটা নাটক তখন হবে, কাজ চলছিল। আমার কাজিন মামুন ভাই, উনি থিয়েটার করতেন, গণশিল্পীর সঙ্গে ছিলেন। তো সেইখানে একজন মানে বাচ্চা একটা ছেলের প্রয়োজন ছিল অ্যাক্টর হিসেবে। তো না বুঝেই তখন আমার সেখানে যুক্ত হওয়া, আমি কাজ করলাম। ক্লাস 5-এ আমার প্রথম নাটক স্টেজে, মঞ্চে, থিয়েটারে। তারপরে ওই যে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, তখন সেটা চলতেই থাকলো এভাবে একটু একটু করে। আমরা জানি যে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন আরজে হয়ে। আরজে না, রেডিওতে আমি শুরু করি আউটডোর ব্রডকাস্টার হিসেবে, তারপরে আস্তে আস্তে আরজে, তারপরে তো প্রডিউসার, তারপরে স্টেশন ইনচার্জ বা পেছনে কাজ করা, বাট শুরু করি আউটডোর ব্রডকাস্টার হিসেবে। আরজে থেকে অভিনয় জগৎ, এই জার্নিটা, এটা কি আপনার কাছে মনে কোনো চ্যালেঞ্জিং কিছু লেগেছে? প্রত্যেকটা কাজই যার যার জায়গায় চ্যালেঞ্জিং।
রেডিওতে কথা বলা মানুষের সঙ্গে সরাসরি এবং লাইভ কথা বলা প্রত্যেক দিন, সেটার একটা অন্যরকম মজা ছিল, যেরকম সেরকম এক ধরনের চ্যালেঞ্জও ছিল। লাইভ শো করতে হতো, আর অভিনয় অন্যরকম। অভিনয়ে হয়তো অনেক বেশি কাট করার সুযোগ থাকে, অ্যাকশন কাট বলার অনেকবার সুযোগ থাকে, আবার থাকে না। এক একটা কাজে এক এক রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই। তবে দুটো দুরকম, দুটোতেই অনেক বেশি থ্রিল, অনেক বেশি এক্সাইটিং আমার কাছে। আমি একটু আপনার অভিনয় জগতের কাজের কথায় আসি, যেখানে আপনার শুরুটাই হয়েছিল বুক পকেটের গল্প দিয়ে, এবং বুক পকেটের গল্পে সেই ওসি মাহফুজ, যাকে দর্শকরা ভীষণ পছন্দ করেছিল, ওই সময়ের দর্শকদের রেসপন্স দেখে আপনার কেমন লেগেছিল? ভীষণ ভালো, ভীষণ ভালো শুধু নয়, মানে আমি বুক পকেটের গল্পের মাধ্যমে মানুষ যেভাবে আমাকে ভালোবেসেছে বা ভালোবাসা জানিয়েছে, আমাকে যেভাবে গ্রহণ করেছে, এটা আমি ভীষণভাবে সৃষ্টিকর্তা এবং মানুষের কাছে কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় যে এটা একদমই একটা আশীর্বাদের মতো, এবং সৃষ্টিকর্তার ভালোবাসা, এবং সেটা একটা আশীর্বাদ না থাকলে বোধহয় এত অল্প সময়ে এইভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো আমি ভীষণ কৃতজ্ঞ মানুষের কাছে, সৃষ্টিকর্তার কাছে, জাহিদ প্রীতমের কাছে, কেএস এন্টারটেনমেন্টের কাছে। জাহিদ প্রীতমের কথা যেহেতু আসলো, উনি বলেছেন যে উনি কিন্তু মানুষের লাইফ স্টোরি থেকে, মানুষের জীবন থেকে গল্প নিয়ে উনি নিজের গল্পগুলো উপস্থাপন করেন। এবং ওসি মাহফুজ যিনি নাটকে ছিলেন, তিনি কিন্তু একজন স্মোকার ছিলেন, রাইট? হ্যাঁ, ওসি মাহফুজ একজন চেইন স্মোকার এবং চেইন স্মোকার। এটা কি আপনার জীবনের সাথে একটু মিলে যায়? একটু মিলে যায়। আচ্ছা, স্মোকিং খুবই খারাপ, আমি সবাইকে খুবই নিরুৎসাহিত করি। আমিও চেষ্টা করছি কম কম করার বা ছাড়ার, কিন্তু জাহিদ প্রীতম সামহাও ওসি মাহফুজ বিল্ড করার সময় আমার কিছু কিছু জিনিস তার মধ্যে রেখেছিলেন, তার মধ্যে স্মোকিং প্যাটার্ন একটা। আচ্ছা, ওসি মাহফুজের অনেক ডায়লগ কিন্তু বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে। আপনার মুখে ওসি মাহফুজের একটা ডায়লগ আমরা একটু শুনতে চাই। আমি সুখের বিনিময়ে মৃত্যুকে বেছে নিয়েছি। এটা তো আপনার ফেভারিট ডায়লগটা বললেন। আমার একটা ফেভারিট ডায়লগ কিন্তু আছে ওই নাটকে, যেটা হচ্ছে ওই যে ঠকে যাওয়া মানুষরা যাযাবর পাখির মতো, মনে আছে? ওই ডায়লগটা একটু শোনাবেন। আমরা তো মনে নেই, বাট জীবনে ঠকে যাওয়া মানুষরা যাযাবর পাখির মতো, এক শহর থেকে আরেক শহরে যায়, নতুন করে জীবনের মানে খুঁজবার চেষ্টা করে। আমি আপনার একটা প্রোগ্রাম দেখেছি যেখানে আপনি একজন উপস্থাপক হিসেবে ছিলেন, এবং বাংলাদেশের একজন সবার পছন্দের একজন ব্যক্তিকে নিয়ে আপনি সেই প্রোগ্রামটি করেছিলেন। সেটা নিয়ে একটু শুনতে চাই, আপনার কি মনে আছে? সেই পছন্দের মানুষকে হুমায়ুন ফরিদি? জি, অনেককে নিয়ে করেছিলাম আমি। আমার সৌভাগ্য হয়েছিল যে হুমায়ুন ফরিদি, আলী জাকের, জিয়াউদ্দিন তারেক আলী, ফেরদৌসী প্রিয়ভাষিনী, নির্মলেন্দু গুণ, এরকম অনেক মানুষের সঙ্গে আমি সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। সময় কাটানোর এই জন্য বলছি যে এই অনুষ্ঠানটা যখন আমরা করেছিলাম তখন 2010-11 এরকম একটা সময়। তখন একটা গেস্টকে নিয়ে তার পছন্দের জায়গা বা তার স্মৃতিকাতর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং তার একদম ব্যক্তিগত কথাগুলো তুলে নিয়ে আসা, এরকম অনুষ্ঠান খুব কম হতো বা ছিলই না। তখন সে ধরনের একটা উদ্যোগ এবং এই মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে পারা এবং দিনের পর দিন একসঙ্গে ঘুরতে পারা, গল্প করতে পারা, সেটা ভীষণ অন্যরকম একটা অনুভূতি। আমার মনে হয় যে আমি যদি আবার সুযোগ পেতাম আর এই মানুষগুলো যদি বেঁচে থাকতো, আমি আবার চাইতাম কথা বলতে, এই একই রকম করে তাদেরকে নিয়ে ঘুরতে, আবার একটা ইন্টারভিউ করতে। তো হুমায়ুন ফরিদিকে নিয়ে যখন বললাম, আপনি হুমায়ুন ফরিদিকে যেহেতু আমরা সবাই পছন্দ করি, তার কোনো দৃষ্টান্ত কি আপনি দেখছেন যেটা আপনি ফলো করেন? হুমায়ুন ফরিদি কাজের প্রতি অনেক ডেডিকেটেড থাকতে বলতেন। আমার একটা রেডিও শো খুব সম্ভবত আমি করলাম রাতের বেলা, অনেক ভোর রাতের দিকে আমি বাসায় এলাম। তো ফরিদ ভাই ফোন করলেন, ফোন করে কথা হচ্ছিল আমাদের, বলতে বলতে আমি বলছি যে আজকে এরকম শোটা খুব ভালো হলো না, আমার শরীর খারাপ। তো বললো যে তাহলে লিখে দিতা সামনে বা বলে দিতা যে আমার শরীর আজকে ভালো না, তাই আমার প্রোগ্রাম আজকে খারাপ হবে। এবং উনি এমনভাবে বললেন, আমাকে কথাটা শোনালেন যে আমি বুঝলাম যে আমি যখন অনুষ্ঠান করব বা করতে হবে তখন বাইরের আর কোনো কিছুই ম্যাটার করবে না। আমি কেমন আছি, আমার শরীর ভালো কি খারাপ, কোনো কিছু আর ম্যাটার করে না। কাজের প্রতি ওই ডেডিকেশন বা ওই সততা বা কাজটা ওইভাবে সিরিয়াসলি করতে হবে, সেরকম করে দৃষ্টিভঙ্গিটা আনার জন্য উনি কথাটা বলেছিলেন এবং সেটা আমার মনে এখনও দাগ কেটে আছে। এরকম অনেক কথা আছে।
যেটা মনে পড়ে। আপনি এখন সুযোগ পেলে কোন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সেই প্রোগ্রামটা আবার করতে চান? আমি সেই অনুষ্ঠানের সিরিজটা যাদেরকে নিয়ে করেছিলাম তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে করতে চাই, এবং এখন আরও অনেকেই আছেন যারা আমি মনে করি যে সেই লিস্টে যুক্ত হবেন, তারা এখন ওই প্রজ্ঞাবান বা ওই বয়সে এসে পৌঁছেছেন, তাদেরকে অ্যাড করব। তাদের মধ্যে অনেক মিউজিশিয়ানস আছেন, অনেক অভিনেতা আছেন, তাদেরকে অ্যাড করব। মিউজিশিয়ানের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনি নগরবাউল জেমসের কথা কিন্তু প্রায় উল্লেখ করেন। আপনার কি তাকে বেশ পছন্দ? বেশ মানে কি, ভীষণভাবে পছন্দ। এবং নগরবাউল জেমস আমাদের কৈশোরে একটা অন্যরকম একটা দোতনা নিয়ে আমাদের জীবনে এসেছিলেন। ওনার গান, ওনার লিরিক, ওনার লাইফস্টাইল, ওনার চলাফেরা, আই ক্যান রিমেম্বার যে আমরা জিন্স বুট সাদা পাঞ্জাবি পরে ঘুরতাম ওনার কনসার্টে যাওয়ার জন্য, ওনার কনসার্টে যেতাম সেইভাবে। এবং জেমস ভাই শুধু মানে সঙ্গীত না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পপ কালচারের একজন আইকন হিসেবে যেই একজন আমরা যে সুপারস্টার বলি বা একজন স্টার বলি, সেটা বলতে যা বোঝায় সেটা তিনি হয়েছেন। এবং আমি জানি না যে আরেকটা জেমসের মতো স্টার আর কোনোদিন হয়ে উঠবে কিনা। তো আমার কাছে মনে হয় যে শুধু আমাদের জীবন বা আমাদের কৈশোর যৌবনই শুধু নয়, জেমস ভাইয়ের একটা অন্যরকম অবদান আছে আমাদের এন্টায়ার মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমাদের এন্টায়ার পপ কালচারে। তো সেটা সারা জীবন থাকবে। তার সাথে কি আপনার প্রফেশনাল বা পার্সোনাল ভাবে কোনো কাজ হয়েছে কিনা? আমি যখন রেডিওতে কাজ করতাম তখন প্রায় যেতাম তার স্টুডিওতে, আচ্ছা, গান আনতে, কথা হতো, দেখা হতো। তো সেটাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওকে ওকে, একটু প্রেমের গল্পে আসি। মীর রাব্বি কি প্রেম করছেন? প্রেম করতে চাই, প্রেমে থাকতে চাই। প্রেমের অনুভূতি এমন একটা অনুভূতি যে অনুভূতির মধ্যে মানুষ থাকলে বোধহয় মানুষ সুন্দর হয়, মানুষের বেঁচে থাকা সুন্দর হয়, ভাবনা সুন্দর হয়, মানুষের প্রকাশ ভঙ্গি সুন্দর হয়, আবার অসুন্দরও হতে পারে মানুষ যদি যাতনায় থাকে, বেদনায় থাকে। তো প্রেমের সুন্দর অনুভূতির সঙ্গে মানুষের থাকাটা খুব জরুরি। এবং আমি মনে করি যে প্রেমের সুন্দর অনুভূতির সঙ্গে মানুষের থাকা ভীষণ আনন্দদায়ক। আমি সেই আনন্দে থাকতে চাই। যাতনা বেদনা থেকে কিন্তু ব্রেকআপ হয়, এবং আপনারও নিশ্চয়ই প্রেম হয়েছে, ব্রেকআপ হয়েছে নিশ্চয়ই। এবং আপনি বলেছেন যে আপনার প্রেম এক্সের হলে সাথে কেন ব্রেকআপ হবে না? ব্রেকআপ তো প্রেমের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত একটা ব্যাপার। হ্যাঁ, আপনার এক্সের সাথে আপনার এখনো যোগাযোগ আছে। হ্যাঁ। এটা কিভাবে পসিবল? মীর রাব্বির এখনো এক্সের সাথে যোগাযোগ আছে, এটা কেন? তার কি এখন বর্তমানে কেউ নেই, পার্টনার নেই? পার্টনার থাকলে যে এক্সের সঙ্গে যোগাযোগ থাকা যাবে না সেরকম তো নয়। পার্টনার কি এটা পজিটিভলি নিবে? যারা ছিল তারা তো কেউ কোনো ঝামেলা করেনি, পজিটিভলি নিয়েছে। কারণ সম্পর্কটা তো অনেক বন্ধুত্বের, এবং আচ্ছা, সেই বন্ধুত্ব, সেই আন্ডারস্ট্যান্ডিং এত সাবলীল, মানে এত সব কিছুর বাইরে যে সেটা নিয়ে কেউ কখনো ইস্যু করেনি। কতবার প্রেমে পড়া হয়েছে এ পর্যন্ত? প্রেমে তো পড়তে চাই, প্রেমে পড়বার অনুভূতি যে ভয়ঙ্কর সুন্দর, আমি তো বললামই। প্রেমে অনেকবার পড়েছি, অনেক পড়েছি, কিন্তু সেই প্রেমে পড়বার পরে সেই প্রেমকে প্রেমের মতো করে একটা শেপ দিয়ে সেটাকে নার্চার করে নিয়ে যাওয়া বা প্রেমের একটা সম্পর্কের মতো করে কন্টিনিউ করা, সেটা হয়তো হয়নি, বাট প্রেমে পড়েছি। প্রেম নিয়ে এত কথা বলছি কারণ আমি জানতে চাচ্ছি যে মীর রাব্বি কতটা রোমান্টিক। কারণ আপনি নাটকে কি ধরনের চরিত্র করতে বেশি পছন্দ করেন, রোমান্টিক নাকি বিচ্ছেদ টাইপের যে চরিত্রগুলো থাকে? আমি তো থ্রিলার করতে পছন্দ করি, সেটা আমাকে মানুষ খুব কম দেয়। আমি তো অ্যাকশন, থ্রিলার এই ধরনের কাজ করতে চাই। আপনি অ্যাকশন থ্রিলারের প্রতি এখন ঝোঁক এখন না, আসছে? আমি সবসময় ছিলাম, বাট মানুষ সামহাও মনে করে যে আমি খুব রোমান্টিক কাজ করতে চাই। বাট আমি মনে হয় অ্যাকশন বা থ্রিলার এই ধরনের কাজ বেশি পছন্দ করি। আমরাও হয়তো দেখবো। আপনার যে একটা মুভি আসছে আপনি বললেন দুঃসাহস সিনেমা, দুঃসাহস। সেখানে আপনার চরিত্রটা কিরকম? দুঃসাহসে আমার চরিত্র হচ্ছে সে সুন্দরবনের বিভিন্ন যে ছোট ছোট দল থাকে, ডাকাতের দল, তাদের কাছে আর্মস সাপ্লাই দেয়, বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই দেয়, এরকম একটা ক্যারেক্টার, আর্মস ডিলার। এবং সে পুলিশকে ফাঁকি দিয়ে রাজনৈতিক বিভিন্ন ছোটোখাটো টানাপোড়েন সেগুলোকে ট্যাকেল করে কি করে তার ব্যবসা চালিয়ে যায়, এবং সেই ব্যবসা চালানোর মধ্যে কি করে তার ঝামেলার তৈরি হয়, সেরকম অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে দুঃসাহসে। ওকে, আপনার একটা নাটক পুনরায় তুমি, এটা কিন্তু একটা ডায়লগ আছে যে তুই আমার লগে কি ব্রেকআপ করবি, আমি তোর লগে ব্রেকআপ করবো। রাইট। এই ডায়লগটা আপনার মুখে আরেকবার শুনতে চাই। উর্বির সঙ্গে এটা তো ভীষণ রাগ করে চিৎকার চেঁচামেচি করে এটা বলেছিলাম। এরকমটা কি বাস্তবে কখনো হয়েছে, কাউকে বলতে হয়েছে? হ্যাঁ,
বাস্তবে কাউকে বলেছেন এই কথাটা? কিভাবে বলেছেন? তুই আমার সঙ্গে ব্রেকআপ করবি, যা আমি তোর সঙ্গে ব্রেকআপ করলাম, এটা হচ্ছে ডায়লগ। সেটা বোধহয় আমি আমার রিয়েল লাইফে আমি বলেছিলাম যে ওকে, ব্রেকআপ তুমি করতে চাও, ডান, ব্রেকআপ আমি করে ফেললাম। গান এবং কবিতার প্রতি কিন্তু আপনার আগ্রহ বরাবরই বেশি। বরাবরই। নিজে কি কখনো গান এবং কবিতা লিখেছেন? গান লেখা হয়নি, বাট কবিতা লিখেছি। কবিতা লিখেছি। প্রেমিকার জন্য কখনো কবিতা লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রেমিকাদের জন্য কবিতা লিখেছি। প্রেমিকাদের জন্য হ্যাঁ, কবিতা হ্যাঁ, লিখেছেন এবং বিভিন্ন প্রেমিকাদের সময়। রিয়াকশন কি ছিল যখন আপনি তাদের কবিতা শোনাতেন? কবিতা খুব শুনিয়েছি এরকম না, আমি হয়তো লিখে পাঠিয়ে দিতাম। সেটা নিয়ে ভালো কথা, আমি এই প্রথম বোধহয় এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হলাম এবং আমার হুট করে মনে হলো যে আমার কোনো প্রেমিকাই কোনোদিন আমার কবিতা বা আমার লেখা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত ছিল না। ম্যাটার অফ ফ্যাক্ট, ও আচ্ছা, হ্যাঁ আমরা উচ্ছ্বসিত। এবং এইভাবে আজকে লিখেছি। একটা কবিতা আপনার কণ্ঠে, মানে আপনি আবৃত্তি না করলেই নয়, আমরা একটা কবিতা শুনতে চাই। এই মুহূর্তে জি। এখন আমি একটা কবিতা আজকে এখানে আসার পরে হুট করে আমার মাথায় এলো। এটা আমার লেখা না, অফকোর্স আমার লেখা না, এটা আমার ভীষণ পছন্দের প্রিয় কবি জীবনানন্দ দাশের একটা লেখা। সেটা হচ্ছে মহানারী পাশ। একবার ভালো নীল ভাঙা ভুল পৃথিবীর হাত থেকে বার হয়ে আমি চলে যাব কোথাও হিরণ মেঘালোকে, তবুও তোমার দেহে রয়ে যাব নারী, দেহের ভেতরে প্রাণে, প্রাণের ভেতরে মোনালোকে। কঠিন আঘাত পেয়ে অন্ধকারে শিখার মতন ধাতুর ভেতর থেকে জেগে উঠে আমি সেই ব্যথা আর সেই অন্ধকার পৃথিবী ধাতুকে পরিহার করে দূরে অভিযানকারী আলোর মতন জ্বলে সূর্যে উড়ে যাব, মিশে যাব জ্যোতিষ্কের ভিড়ে। দেহ নেই, মন নেই, প্রাণ নেই, অমেয় আভায় প্রাণ মন দেহ হয়ে রয়ে যাব আমি তোমার শরীরে। চমৎকার। এই জন্য বোঝা যায় যে কেন মেয়েরা আপনার কণ্ঠটা এত পছন্দ করে। কেন পছন্দ করে? এই যে এত সুন্দর কণ্ঠ, আপনি এত সুন্দর করে বলেন, আপনার না, যে আমার কাছে মনে হয় যে কবিতা এক এক সময় পড়লে এক এক রকম। মানে এই কবিতায় আমি রাত 12টার সময় যদি একা একা পড়ি, সেই সময়ে আমার মাথার ভাবনা, আমার মনস্তাত্ত্বিক অবস্থান, আমার চারপাশ সব কিছু মিলে আসলে কবিতা কিভাবে পড়বো সেটাকে প্রভাবিত করে। তো এখন এই আলোর মধ্যে তোমার সঙ্গে কথা বলতে বলতে এখন এই কবিতা পড়লে একরকম, অন্য কারো সামনে অন্য কোনো সময়ে পড়লে অন্যরকম। আপনার কণ্ঠের প্রশংসা তো অনেকেই করে, কোন এমন প্রশংসাটা যেটা আপনার মনে গেঁথে আছে? খুব ইন্টারেস্টিং, আমার সঙ্গে একজন, উনি অ্যাক্টিং করেন, আমি ওনার নাম বলতে চাই না, একজন অভিনেত্রী। উনি কোনো একদিন আমাকে ইনবক্সে জাস্ট লিখেছিলেন যে নিজের কণ্ঠের যত্ন নেবেন। এরপরে আমাদের আর কোনো কথা হয়নি কোনো দিন, আমি ব্যাপারটা ভুলেও গেছি। কোনো একদিন আমরা কাজ করছি একসঙ্গে, একটা সিন করলাম, সিন করবার পরে ওর কাজ শেষ, আমার একার কাজ। ও যাবার আগে হুট করে বলছে যে নিজের কণ্ঠের যত্ন নিয়েন, এবং বলার সঙ্গে সঙ্গে হুট করে আমার মনে হলো যে এটা তো শুনেছি। বহু বছর আগে এটা ওই আমাকে বলেছিল। তো সেটা আমি কানেক্ট করতে পারলাম যে এটা ও ভোলেনি, ও যে আমাকে বলেছিল সেই একই কথাটাও আমাকে আবার বললো। তো আই ফিল ভেরি গ্রেটফুল এবং খুবই থ্যাঙ্কফুল এবং কৃতজ্ঞতা চিত্তে যে আমার এই কণ্ঠের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আপনি কি স্টাইলের ক্ষেত্রে কাউকে ফলো করেন? না, সেটা করা হয় না। করা হয় না? আমি আপনার স্টাইলের আউটফিট ক্ষেত্রে ফলো করি যে চোখের সামনে কোন কাপড় আছে সেগুলো ফলো করি, মানে যেটা পরে থাকে সেটা পরে বের হই এরকম। এমন আপনার ওয়ার্ড্রোপে সবচেয়ে দামি কোন প্রোডাক্টে আছে? দামি? সবচেয়ে দামি কোনো জুতা হতে পারে, ড্রেস হতে পারে, ঘড়ি হতে পারে। কত জানি দামে না। সেটা বলতে হবে না, কোন জিনিসটা? স্যুট আছে বোধহয়, স্যাভেল রোর, সেটা বোধহয় একটু দামি। আর এই তো এরকমই কিছু স্যুট, ব্লেজার, জ্যাকেটস এরকম কিছু থাকতে পারে। শপিং যেগুলো কোথা থেকে করতে পছন্দ করেন? যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে। সেটা একটা বড় ব্র্যান্ড হতে পারে, সেটা ওডিসি, আমি বলি ওডিসি ব্র্যান্ড, অপোজিট অফ ঢাকা কলেজ। আমি ঢাকা কলেজে পড়তাম, তো সেখান থেকে একসময় কেনাকাটা করতাম স্টুডেন্ট লাইফে। তো আমি ঢাকা কলেজের সামনে থেকেও কিনতে পারি, একটা পুরো ব্র্যান্ড শপ থেকেও কিনতে পারি, আবার রাস্তায় ভ্যানের উপরে কোনো কিছু দেখলে সেটাও কিনে ফেলতে পারি।
ফ্রেন্ডদের সাথে আপনার বন্ডিংটা কেমন? যারা আপনার অনেক আগের ফ্রেন্ডস ছিল তাদের সাথে কি বন্ডিংটা এখনো আছে, নাকি মিডিয়াতে এসে নতুন ফ্রেন্ড হয়েছে? বন্ডিং একই রকম আছে, যোগাযোগ কমে গেছে। বন্ডিংটা একই রকম, মানে আমাদের যত বছর পরেই কথা বলি না কেন, দেখা হোক না কেন, আমরা একই জায়গা থেকে শুরু করি, একই জায়গা থেকে কথা বলা শুরু করি। আমাদের কোনো এত বছরের বা এত সময়ের যে গ্যাপ, সেটা আমাদের মধ্যে কাজ করে না। বড় হতে মিডিয়াতে হতে। কাজ করতে করতে কার সাথে বেশি ভালো ফ্রেন্ডশিপ হয়েছে? মিডিয়াতে ফ্রেন্ডশিপ আমার সঙ্গে বন্ধুত্ব সবারই হয়ে যায় সামহাও, কেন জানি। তার মধ্যে যোগাযোগ হয় বা কথা বলি, আমরা জীবন নিয়ে কথা বলি, জীবনের দর্শন নিয়ে কথা বলি, এরকম কিছু কিছু বন্ধু হয়ে যায়। যেমন জাহিদ প্রীতমের সঙ্গে আমার খুবই ভালো বন্ধুত্ব, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা কোনো কিছু নিয়ে সেটা কোনো আইডিয়া হোক, কোনো গল্প হোক, জীবনে ঘটে যাওয়া কোনো মানে ঘটনা হোক, সেটা নিয়ে আমরা কথা বলি। আমরা ঘন্টার পর ঘন্টা রাতে কথা বলি হয়তো মাঝে মধ্যে, সেরকম হয়। আপনি অনেকের সাথে কাজ করেছেন, তো আমি আপনার কয়েকজন সহকর্মীর নাম বলবো এবং আপনি প্রত্যেকের নাম শুনে এক বাক্যে বা এক শব্দে তাদের সম্পর্কে কিছু প্রেজেন্ট করবেন। ওকে, ঠিক আছে, আমি শুরু করছি। আয়েশা খান। আয়েশা খান খুবই ঠান্ডা মস্তিষ্কের একজন ঠান্ডা মানুষ। আবু হুরায়রা তানভীর। তানভীর ইজ ফান। তানভীরের সঙ্গে আমার অনেক সুন্দর সময় কাটে, দেখা হলি আমরা দুজন মিলে অনেক উচ্ছ্বাস করি, অনেক হাউখাউ করি, অনেক হইচই করি। সো ইয়া। প্রিয়ন্তী উর্বি। প্রিয়ন্তীর সঙ্গে আমার ঝগড়া হয় সব সময়। কেন ঝগড়া হয়? তা তো জানি না, হুটহাট করে হয়ে যায় আমাদের ঝগড়া। আমাদের ঝগড়া হতে কোনো কারণ লাগে না, ও কিছু একটা বলবে আমাকে, এই আপনি এটা। সো ইয়া, আমরা অনেক ঠোকাঠুকি করি। জাহিদ প্রীতম। জাহিদ প্রীতম খুবই ক্রিয়েটিভ এবং টেকনিক্যালি খুবই সাউন্ড একজন পার্সন। তৌসিফ মাহবুব। ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ ভালো মানুষ। তৌসিফ অ্যাজ এ হিউম্যান ও এত ভালো একজন মানুষ, সেটা ওর কাজ থেকে শুরু করে মানুষের সঙ্গে ওর ইন্টারাকশন সব কিছুতে একটা অন্যরকম প্রভাব ফেলে সেটার, এবং সেটা খুবই পজিটিভ। প্রিয়ন্তী উর্বির সাথে ঝগড়া হয়েছে সেটে, এমন কোনো স্টোরি আছে? অফকোর্স, বুক পকেটের গল্প যখন আমরা প্রথমবার বসি, জাহিদ প্রীতম আমাদেরকে ডাকলেন যে আমি বুক পকেটের গল্প করব, তো এরকমভাবে ভাবছি এই চরিত্র। তো আই ক্যান রিমেম্বার যে সেই মিটিংয়ে আমরা এলাম, সেই মিটিংয়ে উর্বি এলো। উর্বি এসে আমাদের কমন ফ্রেন্ড একজন, সেই কমন ফ্রেন্ডের সঙ্গে আমার একটা ইস্যুস নিয়ে, উর্বি কিন্তু এত জানেও না ডিটেল, আমার সঙ্গে এত হাওয়া শুরু করলো, ঝগড়া শুরু করলো। তো আমরা দুজন এত ঝগড়া করছি যে জাহিদ প্রীতম বলছে যে আমি আপনাদেরকে নিয়ে কেমনে কাজ করব, আপনারা কাজ করবেন, মানে মানে আমরা এরকম যে কথাই বলবো না আর তোমার সঙ্গে কোনোদিন এটা নিয়ে কথা বলবো না, আপনার সঙ্গে আর কোনোদিন কথা নেই, আমরা এইরকম লেভেলে ঝগড়াঝাটি করছি। তো জাহিদ প্রীতম ওয়াজ লাইক যে আপনাদেরকে নিয়ে আমি কাজ করব কীভাবে, আপনারা কি পারবেন কাজ করতে আসলেও? তো নভেম্বর রেইন সিনটার কথা মনে আছে? হ্যাঁ। এই সিনটা করবার আগে আমাকে প্রীতম ভাই বলছে যে যান উর্বিকে ডেকে নিয়ে আসেন। আমি বলছি পারবো না। উর্বি গাড়িতে, ও রেডি হচ্ছে, আমি সেটের কাছে আছে, লাইট করা হচ্ছে, এটা আমি ঘুরছি, যাই প্রীতম ওয়াজ লাইক যে আপনার একটু কথা বলেন না। আমি প্রশ্নই ওঠে না, পারবো না, আপনি আপনার আর্টিস্টকে ডাকেন। তো হি ওয়াজ লাইক যে না যান না, উর্বিকে একটু নিয়ে আসেন। তো তখনও আমরা কথা বলছি না, উর্বিও কথা বলছে না আমার সঙ্গে, আমিও কথা বলছি না উর্বির সঙ্গে। তো আমি বললাম যে কি আমরা কি সিনটা করবো তাহলে, নাকি করবো না, চলে যাবো, আমিও চলে যাবো, আমি কিন্তু কাউকে ডাকতে পারবো না। ভয়ঙ্কর ঝগড়া। তো হ্যাঁ, আমরা এরকম ভয়ঙ্কর ঝগড়াই করতাম। তো আমরা বসলাম, বসে ওই যে নভেম্বর রেইন, ভিজতে চান? তো এই সিনটা করবার আগ পর্যন্ত আমরা কথা বলছিলাম না, সিনটা করবার জন্যই আমরা কথা বললাম, এবং সিনটা করে আবার আমরা কথা বলছিলাম না। ও চলে গেল, আমিও আরেক দিকে। সো ইয়া, বুক পকেটের গল্প করতে করতে আমরা একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমরা একটা সিনেমা শ্যুটে গেলাম। সেই সিনেমার শ্যুট করতে গিয়ে বোধ হয় আমরা 3-4 দিন শ্যুট করার পর উর্বির সঙ্গে ওটা উর্বি ছিল, সিন করছি আমরা ওটাতে আমার একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল, যে উর্বির সঙ্গে খুবই খারাপ করে। তো সেরকমই করছি, আমরা সিনই করছি, উর্বির সঙ্গে কথা হচ্ছে না। 3-4 দিন পর বোধহয় উর্বি বললো যে আমি ভাবছিলাম এই কাজটা করবার আগে যে আপনার সঙ্গে আমি এই কাজটা করবো কিনা। তো সামহাউ করছি, যাই হোক। তো এরপরে আমাদের ওই মুহূর্তে আমাদের একটু বরফ করলো, আমরা দুজনে আবার বন্ধু হয়ে গেলাম, আমরা খুব হাসি খুশি কাজটা শেষ করলাম। বুক পকেটের গল্প আবার শেষ পার্ট যখন আমরা করলাম, তখন আবার আমরা একদম অলরাইট, তখন একসঙ্গে বাসায় ফিরছি, একসঙ্গে শেষ করে গুছিয়ে যাচ্ছি, তাহলে তুমি আমার জন্য ওয়েট করো, হ্যাঁ ওয়েট করছি, এই
ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং। এই যে আজকে আমরা প্ল্যান করলাম যে আমরা 31st দেখা করবো একসঙ্গে, আশা করছি সে পর্যন্ত আমাদের ঝগড়া হবে না। ওকে, আপনি তো কয়েকজনের সাথেই কাজ করেছেন, কো-অ্যাক্ট্রেস হিসেবে অনেকেই কাজ করেছে আপনার সাথে, তো আমি 3 জনের নাম বলবো এবং আপনি কিল, ম্যারি, ফ্রেন্ড এই তিনটাতে 3 জনকে চুজ করবেন, কাকে কেন কোনটাতে তিনজনকে এক রাখবেন। জিনিস করা যাবে না? এটাই গেম। ওকে, এইটাই গেম। প্রিয়ন্তী উর্বি, আয়েশা খান, আনিকা আয়রা। ইউ হ্যাভ টু চুজ। ওকে। আয়েশার সঙ্গে ফ্রেন্ডশিপ, উর্বি, ম্যারি, সো সরি আয়রা, বাট হ্যাঁ তোমার ঘাড়ে কিল পড়লো, বাট আল নট কিল হার, অফকোর্স নট। ঠিক আছে। ওকে, এরপর আমরা ছোট্ট আরেকটা গেম খেলবো, সেটা হচ্ছে আমি একটা করে শব্দ বলবো এবং সেই শব্দটা শুনে আপনার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে সেটা বলতে হবে। আপনি একটু চিন্তা করতে পারবেন না, কোনো লং কোনো আনসারও দেওয়া লাগবে না, জাস্ট ওই শব্দটা শুনে যে শব্দটা মাথায় আসে। ডান। ঠিক আছে, শুরু করছি। সাকসেস। সাকসেস খুব আপেক্ষিক। ফিয়ার। ফিয়ার আমাদের সবারই আছে, সেটা কাটিয়ে ওঠা উচিত। হ্যাপিনেস। হ্যাপিনেস এটাও খুব আপেক্ষিক এবং সেটা আসলে তৈরি করে নিতে হয়, তার জন্য Work. চেষ্টা করতে হয়। ওয়ার্ক। ওয়ার্ক, ওয়ার্ক মানে সিরিয়াসনেস, ডেডিকেশন। লাভ। ভালোবাসা মানে সব কিছু, জীবনের সব কিছু। ড্রিম। ড্রিম, ড্রিম মানে সুন্দর থাকা, সুন্দর বাঁচা, সুন্দর একটা মেন্টাল স্টেট, যার জন্য আমরা চেষ্টা করি সেখানে যেতে। ইয়োর ফেভারিট অ্যাক্ট্রেস। অনেক অনেক, এই মুহূর্তে জয়া পান্না মাথায় আসলো, কেন জানি না, জয়া আহসান। ফ্যান্স। ফ্যান্স, আমি এই শব্দটার সঙ্গে খুব বেশি কমফোর্টেবল না। তাহলে আপনি কি বলতে পছন্দ করবেন ফ্যানদেরকে? দর্শক, দর্শক আমাদেরকে ভালো না বাসলে, আমাদের কাজ না দেখলে, আমাদেরকে পছন্দ না করলে আমাদের কোনো অস্তিত্বই নেই। ফেভারিট প্লেস। ফেভারিট প্লেস, প্রিয় মানুষ। লাইফ। জীবন একটা জার্নি। ক্রিকেট অর ফুটবল? দুটোই, আবার কোনোটাই না। আচ্ছা, দু ক্ষেত্রে ফেভারিট প্লেয়ার কে? ক্রিকেটে, হুম। ক্রিকেটেও অনেক, আমার বিরাট কোহলিকে খুব ভালো লাগে, সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার ভীষণ ভালো লাগে। ফুটবলে অনেক 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 পছন্দের মানুষ আছে। আমি তো সেই ছোটবেলায় ব্রাজিলের খেলা দেখে বা ওখান থেকে উদ্বুদ্ধ হওয়া, তো তখন তো রিভালদো, কাকা, রোনালদো, রবিনহো, এত ভালো ভালো প্লেয়ার ছিল ওই সময়। সো ইয়া, অনেক ধরনের প্লেয়ার আছে। মেসিকে আমার ভীষণ পছন্দ। মেসিকে পছন্দ, ব্রাজিলকেও পছন্দ। আপকামিং ফিফাতে আপনি কাকে সাপোর্ট করছেন? অফকোর্স ব্রাজিলকে সাপোর্ট করছি, তার মানে সাপোর্ট করলেই তো এই না যে আমি জানি যে জিতবেই বা এই নিয়ে গন্ডগোল করতে হবে, এমন কিছু না। ট্রুথ অর ডেয়ার, যে কোনো একটা চুজ করতে হবে। ট্রুথ। ট্রুথ। বর্তমানে বাংলা সিনেমার কোন নায়ককে ওভার হাইপড মনে হয়? ওভারহাইপড কাউকেই মনে হয় না এই মুহূর্তে। সবাইকে মনে হয় যে যারা কাজ করছে সবাই যতটা দর্শকপ্রিয়তা পাচ্ছে সব তাদের ঠিক প্রাপ্য আছে। সেটা, তাদের তাদের প্রাপ্য প্রাপ্য। সেটা সেটা মানে শাকিব খান থেকে শুরু করে, নিশো ভাই থেকে শুরু করে আর যারা আছেন সবারই প্রাপ্য এটা। সিনেমা ইন্ডাস্ট্রির কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে পারতেন, আপনি কি চেঞ্জেস নিয়ে আসতেন? আমি প্রত্যেকটা থানা পর্যায়ে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা পৌরসভা লেভেলে পারলে একটা করে প্রজেকশনের ব্যবস্থা করতাম, যে যেখানে একজন রিক্সাওয়ালা, সেও খুব কম দামে সে একটা টিকিট কিনে সে একটা খুবই একটা হিট বা একটা বড় বিগ স্ক্রিনের একটা বিগ বাজেটের ফিল্ম সেটাও যাতে দেখতে পারে, খুব অনুদানে একটা তৈরি একটা সিনেমা সেটাও যাতে তারা দেখতে পারে, প্রজেকশনের সুবিধা যাতে সব জায়গায় থাকে, সেটা চাইতাম। কোন বাংলা সিনেমাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা বাংলাদেশের সিনেমা অনেক আছে, অনেক। সেটা মাটির ময়না বলতে পারি, হুট করে এই মুহূর্তে মনে হলো মাটির ময়না বলতে পারি, আর এরকম অনেক সিনেমা আছে, অনেক অনেক। আপনি কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান? কাজ করতে চাই, হ্যাঁ। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। আমি চাই পরিচালকদের প্রয়োজন হয়ে উঠতে, কারণ ইন্ডাস্ট্রিটা এরকম, সেভাবেই কাজ করা উচিত যে একজন পরিচালকের, একজন অভিনেতার প্রয়োজন হয়ে উঠতে হয়, তাহলেই তারা দুজন একসঙ্গে কাজ করে। তো আমি বাংলাদেশের সব পরিচালকের প্রয়োজন হয়ে উঠতে চাই। বর্তমান বড় পর্দায় কিছু লিড অ্যাক্টরের নাম বলবো এবং তাদেরকে আপনি র্যাঙ্কিং করবেন ফার্স্ট পজিশন টু লাস্ট পজিশন। নামগুলো বলছি: আফরান নিশো, শরীফুল রাজ, শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং সিয়াম আহমেদ। সবার আগে রাখবো শাকিব খানকে, ওকে। তারপরে রাখবো নিশো ভাইকে, আচ্ছা। তারপরে রাজ এবং সিয়ামকে এক জায়গায় রাখবো, এবং চঞ্চল ভাইকে আসলে এই কাতার থেকে বাইরে রাখতে চাই আমি, কারণ আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে যখন এই যে মাল্টিপ্লেক্স
বা কিছু সিঙ্গেল স্ক্রিন নিয়ে যে সিনেমার একটা নতুন জার্নি শুরু হয়েছে, এই জার্নির অনেক আগে থেকে সিনেমার যে একটা আলাদা জার্নি ছিল, সেটা মনপুরা থেকে শুরু হয়েছে, সেটা আয়নাবাজি, সেটা দেবী, এরকম অনেক সিনেমা একটু একটু করে এসেছে এবং কোনো একটা সময় সিনেমা হয়তো ঘুরে দাঁড়াবে, সেই স্বপ্ন আমরা দেখেছি। সেই জার্নিতে চঞ্চল ভাই ছিলেন এবং ওনার এই থাকাটা প্যারালালি অনেক দিন ধরে চলছে, তো ওনাকে আমি একদম আলাদা প্যারালালি রাখতে চাই। দেবী নিয়ে যেহেতু বলছিলেন, হুমায়ুন আহমেদের লেখা একটি গল্পে আপনি কাজ করেছেন, যেখানে ডিরেকশন দিয়েছেন মেহের আফরোজ শাওন। ওই অভিজ্ঞতাটি একটু জানতে চাই। সেটা অনেক আগের কাজ, আমি তখন রেগুলার কাজ করতাম না, মানে বুক পকেটের গল্পের অনেক আগে, যখন আমি ফুল টাইম চাকরি করতাম এবং চাকরির পাশাপাশি মাঝে মধ্যে বছরে একটা দুইটা কাজ করতাম, সেটা টেলিভিশনের পর্দায় আসতো এবং হারিয়ে যেত। তখন ইউটিউবে কাজ আসার সময় তখন ছিল না, বা ইউটিউবে এইভাবে নাটক তখন আসতোও না, ওরকম একটা সময়ের কথা বলছি। তখন আমি একটা কাজ করেছিলাম হুমায়ুন আহমেদের লেখা, হুমায়ুন আহমেদ স্যারের লেখা অঙ্ক শ্লোক, সেই গল্পে কাজ করেছিলাম এবং সেটির ডিরেকশন দিয়েছিলেন মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের গল্পে কাজ করবার একটা লোভ আমার অনেক আগে থেকে ছিল, সেটা কোনো না কোনোভাবে পূরণ হয়েছিল এবং আমি মনে করি না যে সেটাই আমার স্বাদ মিটে গেছে। আমি আবারও কাজ করতে চাই কোনো না কোনো ফর্মে। ইভেন আমার স্বপ্নের কিছু ক্যারেক্টার্স আছে, সেগুলো আমি আবার করতে চাই। আমি যদি কোনোদিন হিমু করতে পারতাম বা মিসির আলী করতে পারতাম বা বাকের ভাই যদি করতে পারতাম, আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু দোজ ক্যারেক্টার্স, যে যদি সুযোগ পেতাম করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বাস্তবের যে মীর রাব্বি, তার সাথে কোন ক্যারেক্টারটা বেশি যায়? হিমু ক্যারেক্টারটা হিমু হয়তো বেশি যায়। আপনার কাছে কি হলুদ পাঞ্জাবি আছে? হ্যাঁ, পকেট ছাড়া? পকেট ছাড়া হলুদ পাঞ্জাবি আমার একটা বানানো হয়েছিল। আমি জাহিদ প্রীতমের একটা কাজ করছিলাম ফ্রেন্সিতে হচ্ছে একটা ক্যারেক্টার ছিল যার নাম ধ্রুব। সেই ধ্রুব হচ্ছে হিমু সেজে ঘুরে বেড়ায় এবং ভণ্ডামি করে, তো সে আসলে নকল হিমু। তো সেই নকল হিমু আমি হতে পেরেছিলাম, তো সেই নকল হিমুর জন্য একটা পকেট ছাড়া পাঞ্জাবি তৈরি করা হয়েছিল এবং সেটা আপনার কাছে এখনো আছে? সেটা এখনো আমার কাছে আছে। এবং গল্পটা এমন ছিল যে সে তো ভণ্ড হিমু, তো ওই পাঞ্জাবিটা সে পেয়েছিল মানবতার দেয়াল থেকে। মানবতার দেয়ালে একটা হলুদ পাঞ্জাবি ছিল, সে সেটা নিয়ে তার টকেট ছিঁড়ে ফেলে পকেটহীন পাঞ্জাবি সে পরে ঘুরতো। বেশ একটা ভণ্ড হিমু। মুশফিক আর রহমানের সাথে আপনি কাজ করেছেন নাটকে, এবং তিনি এবং আপনি দুজনেই কিন্তু আরজে ছিলেন একটা সময়। তার সাথে কি নিজের কোনো মিল পান? নিশ্চয়ই, দুজনে আরজে ছিলাম, মানে আমাদের দুজনেরই স্টুডিওতে এক্সপিরিয়েন্স আছে। আমরা রেডিওর অটোমেশন সফটওয়্যার চালিয়ে SMS পড়ে সরাসরি দর্শকের সঙ্গে কথা বলতাম এবং স্টুডিওতে কাজ করতাম, রেডিওতে কাজ করতাম। সেটাই এক ধরনের আমাদের একটা বন্ডিং অনেক আগে থেকে তৈরি করে দিয়েছিল এবং সেটি কাজ করবার আগেই কিন্তু, মানে একসঙ্গে কাজ করবার আগেই সেই বন্ডিংটা ছিল। সেটা কাজ করতে গিয়ে আসলে সেই বন্ডিংটা থেকে একসঙ্গে কাজ করা অনেক আনন্দের ছিল। আমরা মনে আছে যে আমরা প্রথম যেবার কাজ করতে গেলাম আমি আর মুশফিক, তো আমাদের ডিরেক্টর বলছে যে তুমি আমাদের সঙ্গে চলো। তো মুশফিক লাইক যে ভাই তুমি যেও না আমাদের সাথে, তুমি ওয়েট করো, আমি আসতেছি, আমরা একসঙ্গে যাবো গল্প করতে করতে। তো আমাদের বন্ডিংটা এরকম যে আমরা একসঙ্গে সবাইকে আগে পাঠিয়ে দিয়ে দেরি করে হলেও আমরা একসঙ্গে যাচ্ছি গল্প করতে করতে। সিন হলেও সেটা ওই তো, মানে দুজনের বন্ডিং যদি ঠিকঠাক থাকে এবং তাহলে আসলে সেটা সিন করি বলি বা সিন না করি, সেটা থাকেই, সেটার একটা এফেক্ট পড়েই। তো আমাদের সেটা আছে। রেডিও জকির যে প্রোগ্রামগুলো আগে হতো, যেটা কিন্তু এখন আর অ্যাভেলেবল নেই সেভাবে, এগুলোকে কি মিস করেন? ভীষণ মিস করি, সেই সময়টা মিস করি যখন ইন্টারনেটের এরকম আধিক্য ছিল না, আমাদের সবার স্মার্টফোন ছিল না, রেডিও সবার একটা যোগাযোগের মাধ্যম ছিল, একটা পপ কালচারের মাধ্যম ছিল, বিনোদনের মাধ্যম ছিল। সেই সময়টা মিস করি, সেই সময়ের এনার্জিটা মিস করি। নিজেকে নিয়ে যদি কোনো গল্প লিখতেন এবং সেই গল্পে যদি নিজেই অভিনয় করতেন, তাহলে কি ধরনের চরিত্র বানাতেন? বিভিন্ন ধরনের, কারণ আমার ছোট ছোট গল্প অনেক ভাবনায় আছে বা কিছু গল্প ডেভেলপ করাও আছে বা করছি। সেখানে এক একটা ক্যারেক্টার এক এক রকম, কারণ আমার মনে হয় যে আমি ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার এক্সপ্লোর করতে চাই। তো আমার মনে হয় সেটা জারি থাকবে। কোথাও আমি পুলিশ অফিসার, আবার কোথাও চোর, তো ডাইমেনশনটা এরকম। সো দেখা যাক কোনটা করতে পারি। আপকামিং কি কি কাজ আছে সেই সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া যাবে? আপকামিং দুঃসাহস নামে একটা চলচ্চিত্র আছে যেটা আসছে, সেটা নিয়ে আমি খুবই আশাবাদী, খুব এক্সাইটেড, কারণ একদমই র একটা স্টোরি। প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কোনো না কোনো রিয়েল লাইফের কোনো না কোনো ক্যারেক্টার বা কোনো না কোনো ঘটনার ইনসিডেন্টের মিল আছে।
এবং কৌতূহল, এই দুঃসাহসের যে ডিরেক্টর, ও সাউথ বাংলা ইনিশিয়েটিভ, ফিল্ম ইনিশিয়েটিভ নামে মানে দক্ষিণ বাংলার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়, যেখানে হয়তো বড় কোনো স্টার থাকবে না, কিন্তু গল্পই এত শক্তিশালী হবে, গল্প বলার ধরন এত শক্তিশালী হবে যে সেটা মানুষ দেখবে। এটা ওর সেকেন্ড ইনিশিয়েটিভ, এর আগেও কাজ করেছে। তো সেই ইনিশিয়েটিভের সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এছাড়া অনেক সিঙ্গেল এপিসোডের বা সিঙ্গেল নাটক যেগুলো আমরা বলি, সেরকম অনেক নাটক আছে যেগুলো আসলে ঈদের আগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে আসবে, কোনটা আগে কোনটা পরে আমি জানি না। এর মধ্যে অহনা রহমানের সঙ্গে একটা কাজ করলাম, গল্পের নাম হচ্ছে পাগলি, একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের উপর বেসড করে গল্পটা করা, সেটা নিয়ে খুব এক্সাইটেড। এরকম অনেক ছোট ছোট গল্প আছে, দেখা যাক কবে কোনটা আসে। নিজের কোন কাজটা নিয়ে রিগ্রেট ফিল হয় যে আমি এই গল্পটাকে যেভাবে বা চরিত্রটাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, বা পুরো গল্পটাই সেভাবে সাজানো হয়নি? আমার অধিকাংশ কাজ নিয়েই আমার রিগ্রেট ফিল হয়। অধিকাংশ কাজ নিয়ে আমি ভাবি যে আমি কত ভালো করতে পারতাম বা কত ভালো করবার সুযোগ ছিল, বা আমি এত খারাপ করলাম। সেটা আমার সব কাজের ক্ষেত্রেই হয়। তার মধ্যে 2-4টা কাজ বোধহয় আছে যে আমি ভীষণ রিগ্রেট করি যে এই কাজটা না করলেই পারতাম, বা কোন কাজটা? এত বাজে অ্যাক্টিং করেছি আমি, এত জঘন্য, এটা না করলেও পারতাম। নাম বলবো না, সেটা বলা যায় না। আপনার বাবা মা আপনার কাজগুলো দেখে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন, তারা কি বলেন? কাজ দেখেন তারা, এবং আমার মা খুব অ্যাপ্রিসিয়েট করেন। বাবা খুব একটা কিছু বলেন না, বাট মা অ্যাপ্রিসিয়েট করেন। মা দেখতে পারলেই খুশি হয়ে যান। খুশি হয়ে যায়? হ্যাঁ, খুশি হয়ে যান। আর সেটা যদি কোনো সুন্দর নাটক হয় যেটা দেখে ভালো লাগলো তার, তাহলে তো খুব ভালো, বলে যে খুব ভালো হয়েছে। নাটকগুলো দেখে এবং আপনার কোনো কো অ্যাক্ট্রেস দেখে বলে না যে ইস, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো? এটা বলে না? এখনো বলেনি। এই মুহূর্তে যদি 10 কোটি টাকা পেতেন তাহলে কি করতেন? যা যা কাজ আছে সেগুলো ক্যান্সেল করে পাসপোর্ট নিয়ে বেরিয়ে যেতাম ভ্রমণে। 10 কোটি টাকা নিয়ে আপনি ভ্রমণে চলে যেতেন? এই সমাজের জন্য আপনি কিছুই করতেন না? ঘুরে এসে করতাম। ঘুরতে বেশ পছন্দ করেন তাহলে? আর মানুষের জন্য কিছু করলে সেটা কাউকে বলবো না বা কেউ জানবে না। আড্ডা দিতে দিতে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? ভীষণ ভালো, এবং আমি আবারও আসতে চাই, আবারও আমাকে ডেকো, কোনো না কোনো কথা নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আজকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। এবং যেতে অবশ্যই যেতে আপনার কণ্ঠে আমার খুব পছন্দের একটি কবিতা আমি শুনতে চাই, সেটা হচ্ছে পরের জন্মে বয়স যখন 16ই সঠিক। আহা, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানি কুস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? চমৎকার! আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে এত ছোট কেন, আরো বড় হতে ছিল কবিতাটা। নেক্সট টাইম নিশ্চয়ই। অবশ্যই, এবং আমরাও চাইবো যে আপনি বারবার আসুন আমাদের স্টুডিওতে এবং আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। প্রোগ্রামের ক্লোজিং তো আমরা দিয়েই দেব, তবে আরজে মীর রাব্বি যদি এই প্রোগ্রামের আউটরো দিতেন তাহলে সে কিভাবে দিতেন? প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। একটা চমৎকার সুন্দর বিকেলবেলা আমরা কথা বলতে শুরু করেছিলাম, সেই বিকেল গড়িয়ে একটু একটু করে সন্ধে, এবং তারপর কি অদ্ভুত সুন্দর রাত এবং শীতের বাতাস। এই অদ্ভুত সময় যেতে মন না চাইলেও আমাদেরকে চলে যেতে হবে, এবং সামনে কোনো দিন আবার চলে আসবো আরেকজন অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি হৃদি, তাকে অনেক ধন্যবাদ আসবার জন্য এবং কথা বলবার জন্য। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, শোবাজের সঙ্গেই থাকবেন। ওয়াও, ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি অ্যামেজিং। সো ভিউয়ার্স, শোবাজের আজকের আড্ডা এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন অতিথি নিয়ে, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।